আহি কাঁদছিস কেন? ভাই, আমার লাইফটাই অভিশপ্ত। যন্ত্রণার শব্দটা থেকে আমি এক সেকেন্ডের জন্য মুক্তি পাই না। হয়েছে কি বলবি? আগামী মাসে তাজওয়ার আর আমার এঙ্গেজমেন্ট। কথাটি শুনেই মুহূর্তের জন্য রাদের মুখটা অন্ধকারে ছেয়ে গেল। পরক্ষণেই সে বলল, আরে ধুর, আগেও তো এঙ্গেজমেন্ট ফিক্সড হবে বলেছিলি, ওটা তো হয়নি। আগের বার বাবা ওদের দাওয়াত দিয়েছিল, এবার ওরাই এসছে। রাত থমথমে কণ্ঠে বলল, কি করবি এখন? চেয়েছিলাম মাস্টার্স শেষ করেই ইউকেতে শিফট হয়ে যাব। ওখানে গেলে তাজওয়ার আমার কোনো ক্ষতি করতে পারতো না। এখন তো বাবা আমাকে ইচ্ছে করে দেশে এনেছে যাতে আমি পালাতে না পারি। জানিস, আমার পাসপোর্টটাও আমার কাছে নেই। রাত মলিন মুখে বলল, কি সাজেশন দিব তোকে? আমার নিজেরই তো মাথা ঘোরাচ্ছে। সিনেমাতে কত দেখি, বিয়ের দিন বর কনে পাল্টে ফেলা যায়। যদি ওরকম সুযোগ থাকতো। হো, তোকে ওড়না গায়ে ঝোলাতে দেয় না, আর লম্বা ঘোমটা টেনে বিয়ে করতে বসবে। আর কবুল বলার সময় নামটা কি সাইলেন্টলি পড়বে নাকি? সিনেমায় যে কিভাবে হয় এখন কোনো আইডিয়া দে না। ওই অজগরের কাছ থেকে কিভাবে মুক্তি হব আমি? আমাকে একটু সময় দে ভাবার। তুই চিন্তা করিস না, একদম লাস্ট কোনো অপশন না থাকলে তোকে আমি বিয়ে করে ফেলবো। মেয়েদের তো আর দ্বিতীয় বিয়ে দেওয়া যাবে না, তখন তাজওয়ার তোকে আর বিয়েই করতে পারবে না। হ্যাঁ, কত সাহস তোর! তোকে ওই অজগর গিলে ফেলবে, তারপর আমাকে তুলে নিয়ে যাবে। বাহ! আমাকে বাঁচাতে তুইও ওই অজগরের মুখে ঢুকে যাবি আর কি। তারপর আমরা দুজন ওই অজগরের পেটে ঢুকে তার পেট ফুটো করে বেরিয়ে আসব। বাহ, কোন পুরাণ কাহিনী বলছিস? এটা 21শ শতাব্দী। রাত আহিকে আশ্বস্ত করে বলল, দেখ আহি, আমাকে একটু ভাবতে দে, আমি তোকে মুক্ত করব, এটা আমার প্রমিস। হ্যালো এভরিওয়ান, মোজবেটের সাথে আমার এক্সপিরিয়েন্স সত্যি অনেক মজার, যা আমাকে নগদ পুরস্কার জেতার সুযোগ করে দিয়েছে। একটি খেলা সবচেয়ে এক্সাইটিং হলো প্লিঙ্কো। খেলাটির পুরো ডিটেলস বলে আমি আপনাদের সারপ্রাইজ নষ্ট করতে চাচ্ছি না। ট্রাস্ট মি, এটি হবে আপনাদের জন্য একটি নতুন এক্সপিরিয়েন্স। আপনি যদি একজন গেম লাভার হন, মোজবেট দিচ্ছে এক্সাইটিং সব গেম অফার। মোজবেটই দিচ্ছে খেলায় খেলায় নগদ পুরস্কার জেতার সুযোগ। মোজবেটে রয়েছে বিকাশ, নগদ, রকেট উপায়, অন্যান্য অনলাইন ট্রানজ্যাকশন। এর মাধ্যমে দ্রুত ও সহজে আপনার টাকা ডিপোজিট ও উইথড্র করার সুবিধা। সাথে থাকছে দিনে 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন কাস্টমার কেয়ার সাপোর্ট। এই প্ল্যাটফর্মটি দিচ্ছে লাইভ স্ট্রিম ম্যাচ দেখার সুযোগ। নিচে দেয়ার আমার প্রোমো কোডটি ইউজ করে রেজিস্ট্রেশন ও আপনার প্রথম ডিপোজিটে পেয়ে যাচ্ছেন এক্সাইটিং ওয়েলকাম বোনাস আর 250টি ফ্রি স্পিন। ডোন্ট মিস দিস অফার। আহির সাথে কথা বলা শেষে রাত বারান্দায় এসে দাঁড়ালো। আজ আর তার ঘুম হবে না। আহি ঠিকই বলেছে, কাউকে ভালোবাসার মতো যন্ত্রণাদায়ক অনুভূতি দ্বিতীয়টা নেই। আহি আফিফকে ভালোবেসে কষ্ট পাচ্ছে, আর রাত অনিশ্চয়তার মধ্য দিন কাটাচ্ছে। রাদের ভালোবাসা প্রকাশ করার মতো ভালো সময়, ঝঞ্ঝাটহীন পরিবেশ এখন আহির জীবনে নেই। আহি ব্যস্ত নিজেকে তাজওয়ার নামক বিষাক্ত মানুষটির কাছ থেকে মুক্ত করতে। আফিফকে ভালোবেসে আহি কম আঘাত পায়নি। এর মধ্যে রাত তার ভালোবাসার কথা জানানোর সাহস পাচ্ছে না। ভীষণ অস্থির লাগছে তার। ভাগ্য তাকে কোন পরিস্থিতিতে এনে দাঁড় করিয়েছে। রাত আকাশের দিকে তাকিয়ে বলল, আহি, আমি না তোকে ভীষণভাবে চাই। আশ্বিনের শীতল হাওয়ায় তোকে খুঁজে পেতে চাই। কুয়াশার ভিড়ে তোর হাতটা ধরতে চাই। বসন্তের ফুল তোকে বিলাতে চাই। জ্যৈষ্ঠের রোদ থেকে তোকে বাঁচাতে তোর ঢাল হতে চাই। শ্রাবণ বেলায় তোর সাথে ভিজতে চাই। যতই দূরত্বের পথ হোক, আমার মনের গন্তব্য তুই। আহি, তুই কখন আমার হবি? কখন তুই বাদলা দিনে তোর সিক্ত মুখখানা ছুঁয়ে দেব? কখন তোকে বলতে পারবো ভালোবাসি? সকালে ক্যাম্পাসের উদ্দেশ্যে বের হলো পুষ্প। গাড়ির জন্য ফুটপাতের উপর দাঁড়িয়ে রইল সে। হঠাৎ একটা মোটর সাইকেল তার সামনে থেমে তার হাত থেকে তার ব্যাগটা টেনে নিয়ে নিল। জোরে টান পড়ায় পুষ্প ভারসাম্য হারিয়ে ফুটপাত থেকে ছিটকে পড়ল রাস্তায়। ভাগ্যিস রাস্তায় গাড়ি কম ছিল, নয়তো পুষ্পের জন্য এই দিনটাই শেষ দিন হতো। পুষ্প রাস্তার উপর শুয়ে চেঁচাতে লাগলো। সেই মুহূর্তেই লাবিব তার মোটর সাইকেল নিয়ে সেই পথ দিয়েই যাচ্ছিল ভার্সিটির উদ্দেশ্যে।
পুষ্পকে দেখে সে মোটর সাইকেল থেকে নেমে তাকে উঠিয়ে জিজ্ঞেস করলো। বাসায় কি ঘুমানোর জন্য বিছানা ছিল না? পুষ্প লাবিবের কথা শুনে তাকে ধাক্কা দিয়ে তার হাতে খুশি মেরে বলল, ওই অন্ধ খাটাস, কেউ শখ করে রাস্তায় শুয়ে থাকে নাকি? আমাকে কি পাগল মনে হয়? লাবিব মিন মিনিয়ে বলল। নয়তো কি? পুষ্প হুঙ্কার দিয়ে বলল, কি? আরে, তো রাস্তায় কি মরতে এসেছিলে তুমি? তোমার সম্প্রদায় আমার ব্যাগ নিয়ে পালিয়েছে। লাবিব ভ্রু কুচকে বলল, আমার সম্প্রদায় মানে? একটা বাইকওয়ালা। বাইকওয়ালা আমার সম্প্রদায় কিভাবে হলো? তোমারও তো বাইক আছে, তোমার সম্প্রদায় নয় তো কি? লাবিব দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা বলো, ব্যাগে কি ছিল? বই খাতা আর একটা ক্যালকুলেটর। ফোন কোথায়? পকেটে। টাকাও ফোনের কভারের পেছনে রেখেছি। তো তুমি বই খাতা আর ক্যালকুলেটরের জন্য রাস্তায় শুয়ে চেঁচাচ্ছিলে? পুষ্প রাগী দৃষ্টিতে লাবিবের দিকে তাকালো। লাবিব দীর্ঘশ্বাস ফেলে বলল। বেচারা বাইকার লস প্রজেক্ট ধরেছিল। পুষ্প চোখ মুখ কুচকে সামনে হাঁটা ধরতেই লাবিব তার হাত ধরে বলল, কোথায় যাচ্ছ? চলো, তোমাকে তোমার বাসায় নামিয়ে দেই। বাসায় যাব না আমি, ক্লাস টেস্ট আছে। খাতা কলম ছাড়া টেস্ট দিতে যাবে? কলম কার কাছ থেকে ধার নিলেও চলবে, আর খাতা তো ক্যাম্পাস থেকেই দিবে। টেস্ট দিয়ে চলে আসব। আচ্ছা চলো, তোমাকে ক্যাম্পাসেই নামিয়ে দিব। আমিও তো যাচ্ছি। না, তোমার সাহায্যের প্রয়োজন নেই। কিন্তু আমার তো তোমাকেই প্রয়োজন। পুষ্প ভ্রু কুচকে লাবিবের দিকে তাকালো। লাবিব চুলে হাত বুলাতে বুলাতে হাঁটু গেড়ে বসে বলল, অন্তত একদিনের জন্য আমার বাইকের পেছনে বসে আমাকে একটু ধন্য করো। এত ধন্য হতে চাওয়ার কারণ? কখনো কোনো মেয়ে আমার বাইকের পেছনে বসেনি। এই শহরে খালি বাইক নিয়ে ঘুরে শান্তি পাই না। তুমি বসলে তোমারও লাভ, আমারও লাভ। আমি একটু শান্তি পাবো, তুমিও তাড়াতাড়ি ক্যাম্পাসে পৌঁছে যাবে। এমনিতেও রোডের লুটোপুটি খেয়ে অনেক সময় নষ্ট করেছো। পুষ্প চোখ ছোট করে বলল। আবার? লাবিব মুখ ছোট করে তাকিয়ে থাকায় পুষ্প তার মোটর সাইকেলে উঠে বসলো। কিন্তু লাবিব ক্যাম্পাসে না গিয়ে একটা ফার্মেসির সামনে মোটর সাইকেল থামালো। এরপর পুষ্পকে কিছু বলতে না দিয়ে তার হাতে ব্যান্ডেজ করে দিল। লাবিব বলল, সে কখন থেকে ফটফট করেই যাচ্ছিলে হ্যাঁ? তোমরা মেয়েরা মানে পারো বটে। ব্যথা পেয়েছো? বলুনি কেন? পুষ্প বলল, রাস্তায় ছিটকে পড়েছি, ব্যথা তো পাবই। বেশি কাবিল তো। আমি ব্যথা পেয়েছি তুমি কিভাবে বুঝলে? লুকিং গ্লাসে দেখলাম তুমি ভ্রু কুচকে রেখেছ, বারবার হাতের দিকে তাকাচ্ছ। আমার সামনে তো বাঘিনী হয়ে থাকো, পেছনে তো বিড়াল ছানার মতো করে বসেছিলে। লাবিব এবার পুষ্পের দিকে তাকালো, দেখলো পুষ্প হাসছে। এবার সে ভ্রু কুচকে বলল, আমার কথা শুনে হাসছো? আমি তো ভেবেছি মুখ উঠিয়ে দেখবো টমেটোর মতো ফুলে গেছে তোমার মুখটা। পুষ্প হেসে বলল, তুমি অতটাও খারাপ না, অনেক কিছু খেয়াল করো। লাবিব উঠে দাঁড়িয়ে বলল, আচ্ছা চলো, এবার টেস্ট আছে তোমার। পুষ্প সৌজন্যমূলক হাসি ফেরত দিল। এরপর লাবিব পুষ্পকে নিয়ে ক্যাম্পাসে নামালো। পুষ্প নামতেই লাবিব পুষ্পর হাতে দুটো কলম ধরিয়ে দিয়ে বলল, ধার নিতে হবে না। পুষ্প ভ্রু কুচকে বলল, দান করছো? লাবিব হেসে বলল, গিফট করছি। আচ্ছা, আমি ক্লাস শেষে তোমাকে বার্গার খাওয়াবো। ট্রিট চাই না, অন্য কিছু চাইলে দিও। কি চাও? আমার বাইকের পেছনে যদি প্রতিদিন বসতে। পুষ্প চোখ বড় বড় করে বলল, প্রেমিকা বানাতে চাও আমাকে? লাবিব ভ্রু কুচকে বলল, তোমার মনে এসব ঘুরে? হ্যাঁ, বন্ধুরা কি বসে না বাইকের পেছনে? পুষ্প মুখ ফুলিয়ে বলল। ধুর। পুষ্প হনহনিয়ে চলে যেতে লাগলো। লাবিব উঁচু গলায় বলল, তুমি প্রেমিকা হতে চাইলেও কিন্তু সমস্যা নেই আমার। পুষ্প পেছন ফিরে মুখ বাঁকিয়ে বলল, লাগবে না তোমার বন্ধুত্ব। লাবিব হাসলো, মনে মনে বলল, তুমি তো দেখছি আমার প্রেমে পড়ে গেছো শেষমেশ। শেষমেশ তবে এই বসন্তেই আমার একটু গতি হতে যাচ্ছে। লাবিব ক্লাসে ঢুকে দেখলো রাত বিষণ্ণ মুখে এক পাশে বসে আছে। লাবিব তার পাশে এসে বসলো, কিন্তু রাদের সেদিকে খেয়াল নেই।
লাবিব এবার রাদের মুখের সামনে হাত নাড়াতেই রাদের ধ্যান ভাঙল। এরপর সে লাবিবের দিকে তাকিয়ে বিরক্ত মুখে বলল, প্লিজ লাবিব, এসব ফাজলামো ভালো লাগছে না। কেন? কেন মানে? ভালো লাগছে না মানে ভালো লাগছে না। তোর হয়েছেটা কি? কিছুই হয়নি। লাবিব চোখটা এদিক ওদিক ঘুরিয়ে দাঁত বের করে হেসে বলল, প্রেমে পড়লে মানুষের এইটাই একটা কমন উত্তর। কি হয়েছে জিজ্ঞেস করলে নাক মুখ সিটকে বলবে না কিচ্ছু হয়নি। রাত চোখ ছোট করে লাবিবের দিকে তাকিয়ে বলল, ভেঙাচ্ছিস আমাকে? ভেঙাবো কেন? আমি ভাবছি আহিকে থেরাপি দিতে গিয়ে তুই দেবদাস হয়ে ফিরলি। হ্যাঁ কিরে, এবার তোর জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে নাকি? রাত বেঞ্চ থেকে উঠে চলে যাওয়ার জন্যে পা বাড়াতেই লাবিব তার পিছু আসতে লাগলো। রাত লাবিবের দিকে তাকিয়ে গম্ভীর মুখে বলল, আমার পেছন পেছন এসে ঘ্যান ঘ্যান করবি না। লাবিব রাতকে টেনে আবার বেঞ্চে বসিয়ে রাদের মুখোমুখি বসে বলল, আমি জানি যে তুই আহিকে ভালোবাসিস। এখন তো যথেষ্ট সময় হয়েছে ভালোবাসার কথা জানানোর, তাই না? সেই স্কুল থেকেই তুই ওকে পছন্দ করতেছিস, তারপর একই ইউনিভার্সিটিতে অনার্সও করছিস, বন্ধুত্ব হয়েছে, অনেক বছর ধরে অপেক্ষাও তো করছিস নাকি? এখন তো অন্তত বলা যায়। ভয় পাচ্ছি আমি। ও আমাকে ভালোবাসে না, ও অন্য একজনকে ভালোবাসে। আরে ধুর পাগল তুই! সে মানুষটা কি আছে ওর জীবনে? তুই তো বলেছিস ছেলেটা বিয়ে করে নিয়েছে, তাহলে বাধা কিসের? হ্যাঁ, তাজওয়ার খান তো আছে। আরে আহি তো আর তাজওয়ার খানকে ভালোবাসে না, তাই না? তুই একবার বলেই দেখ, যদি রাজি হয়ে যায়। তুই যেটা মুখে বলছিস এটা এত সহজ না। আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে গেলে হ্যাঁ পাগল হয়ে যাব আমি। এজন্যই বলি বন্ধুত্ব না করে একেবারে প্রেমের প্রস্তাব দিয়ে দেওয়াই ভালো। একবার বন্ধুত্ব হয়ে গেলে প্রেম গলার কাটা হয়ে যায়। এসব এখন বাদ দে। আগামী মাসে আহির এঙ্গেজমেন্ট। এখন ওর এঙ্গেজমেন্ট কিভাবে আটকাবো সেটা বল। লাবিব ভ্রুকুচকে বলল, আরে শুধু এঙ্গেজমেন্ট হচ্ছে, বিয়ে তো আর হচ্ছে না, তাই না? রিল্যাক্স। আহিকে বল আঙ্কেলকে ইমোশনালি ব্ল্যাকমেইল করতে। আরে ওর বাবাই তো সব ঝামেলা বাঁধাচ্ছে। উনি আস্কারা দিয়েই তো তাজওয়ারকে মাথায় তুলে দিয়েছে। ওনার জন্যই ওই তাজওয়ার খান আহির উপর অধিকার দেখানোর সাহস পাচ্ছে। লাবিব চুপ করে রইল। আসলেই তারা বুঝতে পারছে না আহিকে কিভাবে এই ঝামেলা থেকে বের করে আনবে। অন্তত রিজওয়ান কবির আহির ইচ্ছের প্রাধান্য দিলে আহির জীবনটা আরো সুন্দর হতে পারত। ডেস্ক থেকে উঠে ফাইল নিয়ে সামনে এগুতেই থমকে দাঁড়ালো আফিফ। তার সামনে দাঁড়িয়ে আছে খানস গ্রুপের এমডি তাজওয়ার খান। আফিফ তাজওয়ারকে দেখে চুপচাপ দাঁড়িয়ে রইল। তা দেখে তাজওয়ার উঁচু গলায় বলল, তোমার কি ম্যানার্স নেই? তোমার সামনে এমডি দাঁড়িয়ে আছে আর তুমি সালাম করছো না? অদ্ভুত। আফিফ কাপা কণ্ঠে বলল, সরি স্যার, আসসালামু আলাইকুম। তাজওয়ার আফিফের দিকে ঝুঁকে বলল, সরি উত্তরে আমি তোমার শান্তি কামনা করব না। আমার প্রিয় জিনিসের প্রতি নজর দেওয়া মানুষগুলোকে আমি সহজে ক্ষমা করি না, আর তুমি তো আমার হৃদয়টাই কেড়ে নিয়েছো। আফিফ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তাজওয়ার বলল, আজকে থেকে তুমি আমার পিয়ে। আফিফ অবাক চোখে তাজওয়ারের দিকে তাকালো। তাজওয়ার সবার সামনে দাঁড়িয়ে বলল, মিস্টার আফিফ রাফাত আজ থেকে আমার পিয়ে। বর্তমানে যিনি আছেন তাকে অন্য পদে নিয়োগ দেওয়া হবে। আফিফ হতভম্ব হয়ে গেল। সাধারণ কর্মচারী থেকে হুট করে এমন একটা পদ দিয়ে দেওয়া একমাত্র তাজওয়ারের পক্ষেই সম্ভব। তাজওয়ার সবাইকে আফিফের নতুন পরিচয় দিয়ে আফিফের দিকে তাকিয়ে রহস্যময় হাসি দিয়ে চলে গেল। এদিকে অফিসের সবাই আফিফকে শুভেচ্ছা দিচ্ছে। সবাই জানতে চাইছে কিভাবে সে স্যারকে সন্তুষ্ট করতে পেরেছে, কিন্তু আফিফের কাছে এই প্রশ্নের কোনো উত্তর নেই। সে সোজা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিদ্দিক আহমেদের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, স্যার, এমডি স্যার আমাকে পিএ বানিয়ে দিলেন, আমার কাজটা কি? সিদ্দিক সাহেব ভ্রুকুচকে আফিফের দিকে তাকিয়ে বললেন, তাজওয়ার স্যারের পিএ তো দুজন। একজন আমি নিজেই, যে কোম্পানির কাজের তথ্য স্যারকে এনে দেই আর সেক্টরের কাজগুলো দেখি। আমার পথ তো ঠিকই আছে। আরেকজন সোহাগ, ওকে হয়তো সরিয়েছে। ওর কাজ ছিল স্যারের সাথে থাকা, কাজের বাইরেও স্যারকে সময় দেওয়া। তার দ্বারা যে কোনো কাজ করাতে পারতো স্যার। খুন করতে বললেও ওটাও করতে বাধ্য ছিল।
আর অফিসিয়াল কাজে আমার সাথে কথাবার্তা বলতে হতো। বলতে পারো অফিসে আসলে সে আমার অ্যাসিস্ট্যান্ট, অফিসের বাইরে স্যারের বডিগার্ড। আফিফ চুপসে গেল, চিন্তিত কণ্ঠে বলল, আমি তো এসবে এক্সপেরিয়েন্সড নই। ধীরে ধীরে শিখে ফেলবে। স্যালারি কত শুনলে তোমার মাথা ঘুরে যাব। তোমাকে 20,000 টাকার জায়গায় মাসে 70,000 টাকা দেওয়া হবে। সোহাগ মাসে 70,000 টাকা পেত। 5 মাস পর স্যালারি বাড়িয়ে দেবে, আর এরপর তোমার কাজের উপর ডিপেন্ড করে স্যালারি বাড়াবে। স্যারকে সন্তুষ্ট করতে পারলে কোটি টাকার মালিক হতে পারবে, নয়তো স্যার পথে বসিয়ে দেবেন। আফিফ চুপ করে রইল। সিদ্দিক সাহেব বললেন, এখন বাসায় যাও, তোমার সব কাগজপত্র রেডি করতেও সময় লাগবে। তোমার কেবিন কিন্তু পাশের রুমটা, আর তোমাকে গাড়ি আর একটা ফ্ল্যাট দেবে অফিস থেকে। আপাতত বাসায় যাও, বাকিটা তোমাকে আমি ফোন করে জানাবো। আফিফ মাথা নেড়ে চলে গেল। সে যে মারাত্মক বিপদে পড়েছে তা আর কেউ না বুঝলেও আফিফ ভালোভাবেই বুঝে গেছে। এই খবরটা কি খুশির নাকি দুঃখের সেটাই সে বুঝে উঠতে পারছে না। ক্লান্ত শরীরে বাসায় ঢুকলো আফিফ। বাসায় ঢুকতেই পদ্মের চিন্তিত মুখখানি দেখে ভ্রু কুঁচকে বলল, কিছু হয়েছে? পদ্ম আফিফের হাত ধরে বলল, বাসায় আসুন আগে, তারপর মায়ের রুমে যান। আফিফ তার অফিস ব্যাগ পদ্মের হাতে ধরিয়ে দিয়ে সোজা মায়ের রুমে চলে গেল। সেখানে গিয়েই স্তব্ধ হয়ে গেল আফিফ। আফিফা বেগম খাটে পা তুলে মাথায় হাত দিয়ে কাঁদছেন। তার পাশে শুয়ে আছে রেনু। রেনুর মুখে কালশিটে দাগ পড়ে আছে। আফিফ দৌড়ে বোনের কাছে আসতেই রেনু কাঁদো কাঁদো কণ্ঠে বলল, ভাইয়া, উনি আমাকে খুব মেরেছেন। আমি আর ও বাড়িতে যাব না। মাকে বলো আমাকে যাতে জোর না করে ও বাড়িতে পাঠায়। আফিফ রেনুর হাত ধরে তাকে বসিয়ে দিয়ে বলল, তোমাকে যেতে হবে না ও বাড়িতে, আমি তোকে যেতে দিব না। কথাটি বলেই আফিফ রেনুর গালে হাত রাখতেই রেনু ব্যথায় চোখ মুখ কুঁচকে বলল, ভাইয়া, লোকটা নেশাখোর, সারাদিন মেয়ে নিয়ে ব্যস্ত থাকে। আর কত বছর সংসার করব আমি? আমি কি তোমাদের কাছে বোঝা? আফিফ ব্যস্ত হয়ে বলল, কখনো না। তুই কেন বোঝা হবি? তুই আমার দায়িত্ব। তাহলে আমাকে আর যেতে দিও না। মা আমাকে বারবার জোর করে ওই বাড়িতে পাঠিয়ে দেয়। আফিফ রুকুচকে মায়ের দিকে তাকালো। আফিফা বেগম কাঁদো কাঁদো কণ্ঠে বললেন, হ্যাঁ, পাঠিয়ে দিই। আফিফের সংসার চালানোর মতো টাকা থাকতে হবে তো। তোর 4টা বাচ্চা লেখাপড়া করানোর মতো সামর্থ্য আছে তোর ভাইয়ের। তুই একা আসতে পারলে চলে আয়। আমি তো বলিনি মার খেতে। আফিফ মায়ের দিকে তাকিয়ে বলল, তার মানে আগেও এমন হয়েছে? রেনুকে আগেও মেরেছিল? আফিফা বেগম মুখ ঘুরিয়ে বললেন, এত বছরের সংসারের মাত্র 7-8 বার। কি বলছো মা এসব? 7-8 বার? আর আমি এসব কিছুই জানি না? আফিফ পদ্মের দিকে তাকিয়ে বলল, তুমিও তো আমাকে জানাওনি। আফিফা বেগম বললেন, আমি বারণ করেছিলাম জানাতে, তোকে বাড়তি চাপ দিতে চাইনি। আফিফ মাথায় হাত চেপে ধরল। রেনু বলল, শুধু 7-8 বার মার খেয়ে বাসে এসেছি। আর কতবার মার খেয়ে সহ্য করেছি সেটা আমি ছাড়া কেউ জানে না। একটু উল্টোপাল্টা হতে তিনি চড় থাপ্পড় মারেন। উনি গত সপ্তাহে ওনার বন্ধুদের সামনে আমাকে লাথি মেরেছিলেন। আমি তো মাকে এটা জানাইও নি। ছেলেটা আমার বড় হয়েছে, এসব দেখে ও বড় হচ্ছে। আফিফা বেগম বললেন, এত কাঁদিস না তো। স্বামীরা বউকে মারতে পারে, মা বাবার পরই তো তার স্থান। এসবে পুরুষ মানুষের অধিকার আছে। মায়ের কথা শুনে আফিফের এবার রাগ উঠে গেল। সে রাগী স্বরে বলল, কি বুঝে বলছো এই কথা? এত বছরের সংসারে আমি কি একবারও পদ্মের গায়ে হাত তুলেছি? আফিফ রেনুর হাত ধরে বলল, রেনু, তুই চিন্তা করিস না, আমি ওকে ছাড়বো না এবার। ওকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো। আফিফা বেগম ব্যস্ত কণ্ঠে বললেন, এ কথা বলিস না আফিফ। ওনার সাথে ঝামেলা করে লাভ নেই, সুন্দরভাবে সমাধান করে ফেল। নিয়ে আয় রেনুকে। জামাই বাবার অনেক প্রভাব, ওনার তো কিছুই হবে না, উল্টে তোর ক্ষতি হবে। আমি আমার স্বামী হারিয়েছি, একটা মেয়ে হারিয়েছি, তোকে হারানোর মতো শক্তি নেই আমার। তাহলে অমন ছেলের সাথে রেনুর বিয়ে কেন দিয়েছিলে? আমার বোনটাকে পড়াশোনাও করতে দাওনি। কি করব আমি? চয়ন যেই কাজ করেছে, এরপর মনে হয় রেনুকে আর কেউ বিয়ে করতো?
দুর্নাম রটিয়ে মরেছিল তোর বড় আপা। ছি ছি, কত মাছ ভাত খেতে পারিনি আমি। আফিফের হাত মুঠো হয়ে গেল। সে রেনুর দিকে তাকিয়ে উঠে দাঁড়িয়ে বলল, তুই আরাম কর, আমি তোকে আর ওই জাহান্নামে যেতে দেব না। আমরা না খেয়ে থাকি, তাও তুই আমাদের সাথেই থাকবি। আমি তোকে যা খাওয়াতে পারি খাওয়াবো। আর বাচ্চাদের নিয়ে ভাবিস না, আমি ওদের নিয়ে আসবো, ওদের আমি লেখাপড়া করাবো। আফিফ এই কথা বলে বেরিয়ে এলো রুম থেকে। পদ্মও আফিফের পিছু পিছু রুম থেকে বের হলো। এরপর সে আফিফকে গেটের কাছে যেতে দেখে ব্যস্ত কণ্ঠে বলল, এই মাত্রই তো এলেন, আবার কোথায় যাচ্ছেন? রেনুর সাথে বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এসব, এর বিহিত তো করতেই হবে। ওরা আপনাকে মেরে ফেললে? মারবে না, আর প্রয়োজন হলে আমি থানায় যাব। আমার বোন কি ওদের মানুষ মনে হয় না? আফিফ হনহনিয়ে বাসা থেকে বেরিয়ে পড়ল। পদ্ম চিন্তায় পড়ে গেল, যদি আফিফের কোনো ক্ষতি হয়ে যায়। পদ্ম মনে মনে ভাবল, আহির বাবা তো অনেক বড় মাপের মানুষ। আহি যদি ওনাকে বলেন, তাহলে রেনুর সমস্যার সমাধান হয়ে যেতে পারে। পদ্ম এবার আহিকে কল করার জন্য ফোন হাতে নিল। এদিকে আহি সিঁড়ি বেয়ে নামতেই শুনতে পেল মিসেস লাবণী ফোনে বলছে, তোর আগামী মাসে আগত, অথচ তুই একবারও তোর আপুকে জানালি না। আমার তো তোর সম্পর্কে এখন বাইরের মানুষ থেকে শুনতে হচ্ছে। আহিকে নিচে নামতে দেখে লাবণী একগাল হেসে বলল, তোর প্রাক্তন বান্ধবীর সাথে কথা বলবি? লাবণী আবার হেসে বলল, জানিস ওর এঙ্গেজমেন্ট তাজওয়ার খানের সাথে। আহি শীতল দৃষ্টিতে মিসেস লাবণীর দিকে তাকিয়ে রইল। মিসেস লাবণী হুট করে উঠে আহির কানে ফোন দিয়ে বলল, যাও কথা বলো, শুভকামনা দাও তোমার খালাকে। আহি কাপা কণ্ঠে বলল, হাই লিনু, লিনাশা। ওপাশ থেকে কিছুই শোনা গেল না। আহি ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো লিনাশা এখনো কল কাটেনি। আহি এবার ফোন কানের কাছে নিয়ে বলল, শুভকামনা নতুন জীবনের জন্য। লিনাশা ক্ষীণ কণ্ঠে উত্তর দিল, থ্যাঙ্কস। এইটুকু বলেই কল কেটে দিল লিনাশা। আহি মলিন মুখে মিসেস লাবণীর দিকে তাকিয়ে রইল। লাবণী বাঁকা হেসে পড়ল, কি হলো, বেস্টুর ইনভাইটও করলো না? আহি ফোনটা টেবিলে রেখে আবার নিজের রুমে চলে গেল। এদিকে লিনাশা ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। তার ওয়ালপেপারে আহির আঁকা। আহি আর তার ছবিটা এখনো আছে। 4 বছর ধরে এই একটা ওয়ালপেপার সে কখনোই পরিবর্তন করেনি। লিনাশার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। কাপা কণ্ঠে বলল, আমি হয়তো একটু বেশি করে বলে ফেলেছিলাম তোর সাথে আহি। কতগুলো বছর চলে গেছে জীবন থেকে, কিন্তু তুই ছাড়া আজ পর্যন্ত কেউ বেস্ট ফ্রেন্ড হয়ে কেউ আসেনি। আই লাভ ইউ আহি, আই মিস ইউ সো মাচ। অন্যদিকে আহি ঘরে এসে আলমারির চাবিটা হাতে নিল। তার আলমারির চাবিটির সাথে সবসময় লিনাশার দেওয়া শেষ ফ্রেন্ডশিপ বেল্টটি বাঁধা থাকে। সে কখনোই সেই বেল্টটি খুলে রাখেনি। আহি বেল্টটি আলতো হাতে স্পর্শ করে বলল, এই সুতার বেল্ট যতই মলিন হয়ে যাক, তো স্মৃতি আর তুই সব সময় আমার জীবনে অক্ষত থাকবি। এই অভিশপ্ত আমিটা তো বন্ধু ডিজার্ভ করি না, কিন্তু যাদের পেয়েছি তারা আমাকে অনেক সুন্দর মুহূর্ত দিয়েছে। ভাগ্যিস আল্লাহ আমাকে এত চমৎকার বন্ধু দিয়েছিল, নয়তো আমার আর কোনো অস্তিত্বই থাকতো না। লিনু, আই মিস ইউ অ্যান্ড আই লাভ ইউ সো মাচ। ফোন বেজে উঠতেই আহি কলটা রিসিভ করলো। ওপাশ থেকে পদ্ম উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল, একটা সাহায্য করবি? বল। পদ্ম আহিকে রেনুর ব্যাপারে সবটাই জানালো। সব শুনে আহি বলল, রেনুর স্বামী নাম কি, কি করে? ওনার নাম নিয়াজির তালুকদার। যখন বিয়ে হচ্ছিল তখন রয়্যাল গ্রুপের ম্যানেজার ছিল। এখন নিজের বিজনেস দাঁড় করিয়েছে। কোম্পানির নামটা মনে নেই, কিন্তু ওই যে একটা রেস্টুরেন্ট আছে না, টুইস্ট প্যালেস, ওইটাই ওনার। আহি চমকে উঠে বলল, রিয়েলি? টুইস্ট প্যালেসের মালিকের সাথে তাজওয়ারের বেশ ঘনিষ্ঠ সম্পর্ক। বাবা তো প্রায়ই বিজনেস মিটিং ওখানেই করে। পদ্ম বলল, এই বিষয়ে কি আঙ্কেল সাহায্য করতে পারবেন? আহি মিনিয়ে বলল, সব বিজনেসম্যান একই গোয়ালের গরু। পদ্ম ভ্রু কুঁচকে বলল, কিছু বলেছিস? হ্যাঁ,
হ্যাঁ বললাম সবগুলো এমনই। আচ্ছা আমি দেখছি, আমাকে একটু সময় দিস। পদ্ম বলল। তোর গলা ভারী হয়ে আছে মনে হচ্ছে, মন খারাপ? না। মিথ্যে বলছিস কেন? মিথ্যে বলছি না, ঠান্ডা লেগেছে হয়তো, এজন্য গলা ভারী লাগছে। হুম। আহি, তুই যতই কথা ঘুরিয়ে ফেল, ধরা কিন্তু খাবি। লিনাশা ছাড়া কি কখনো আমাদেরও বন্ধু ভেবেছিস? ভাবি তো, তোরা সবাই আমার বন্ধু। তাহলে বল কি হয়েছে? শুনলাম লিনাশার নাকি আকত। আসলে মিস করছিলাম ওকে, একটু আগে কথা হয়েছে ফোনে, কয়েক বছর পর ওর কণ্ঠ শুনলাম, তাই একটু মন খারাপ ছিল। পদ্ম বলল। লিনু তো আমাদের বলেইনি। অবশ্য এই কয়েকদিন আমিও ওকে মেসেজ দিইনি। মেয়েটাকে মেসেজ না দিলে নিজ থেকে কথাই বলবে না। আহি মলিন হাসলো আর মনে মনে বলল, আমার জন্যই তো এমন করছে। আমি যদি পুষ্প আর পদ্মের কমন ফ্রেন্ড না হতাম, তাহলে লিনাশা সবার সাথেই যোগাযোগ রাখতো। আমি তো ওর বন্ধুগুলোও কেড়ে নিয়েছি। শাপগ্রস্ত মানুষ আমি। নিয়াজি তালুকদারের বাড়ির গেটের সামনে নামলো আফিফ। দারোয়ান তাকে দেখে জিজ্ঞেস করলো, ভাইজান কেমন আছেন? আফিফ বলল, জি ভালো, নিয়াজের সাথে দেখা করতে এসেছি। দারোয়ান গেট খুলে দিতেই আফিফ সোজা ভিতরে ঢুকে পড়ল। বাড়ির ভিতরে ঢুকেই সে উঁচু গলায় ডাকতে লাগলো নিয়াজকে। নিয়াজি তালুকদার আফিফের চেয়েও বয়সে বড়, তবুও আফিফের এমন সম্বোধনে বাড়ির কেউই অবাক হলো না। নিয়াজি তৃপ্ত পদের সিঁড়ি বেয়ে নেমে এলেন। আফিফকে দেখে অদ্ভুত ভঙ্গিতে হাসলেন। আফিফ নিয়াজির সামনে এসে বলল, আমার বোনের গায়ে হাত তোলার সাহস তোকে কে দিয়েছে? নিয়াজি ভাবলেশহীন সুরে বলল, তোরাই তো দিয়েছিস। বিয়ে করা বউ আমার যা ইচ্ছে তাই করবো। ভালো না লাগলে রেখে দে। রেখে তো দিবই, রেনু আর এই বাড়িতে আসবে না। নিয়াজি অট্ট হাসি হেসে বললেন, তোর বোনের কোনো যোগ্যতাও নেই এই বাড়িতে আসার, কখনো ছিলও না। ভাগ্য ভালো তোর বোনের, আমি বিয়ে করেছি বলেই সংসার চোখে দেখেছে। তোর বড় বোন যেই কীর্তি করেছে, তোদের 10 বংশের মেয়েকেও কেউ ঘরে বউ করে ঘরে তুলবে না। আফিফের হাত মুঠো হয়ে এলো নিয়াজের কথা শুনে। সে দাঁতে দাঁত চেপে নিয়াজের দিকে তাকিয়ে আছে। নিয়াজি বললেন, কে জানে সব দোষ গোড়ায় আছে কিনা। তোর তো বাবা নেই, কে বলতে পারে মারা গেছে নাকি ছিলও না কখনো। আফিফ আর সহ্য করতে পারল না। নিয়াজের কলার ধরে তাকে শরীরের সব শক্তি দিয়ে মারতে লাগলো। নিয়াজকে বাঁচানোর জন্যে বাড়ির কাজের লোকরা আফিফকে সরানোর চেষ্টা করছে, কিন্তু আফিফের এই রূপ যেন প্রথম দেখেছে তারা। আফিফকে দেখে বোঝার উপায় নেই সে কারো গায়ে হাত তুলতে পারে। এদিকে নিয়াজির বোন পরিস্থিতি দেখে রেনুকে ফোন করে সব জানালো। রেনু সব শুনে চিন্তায় পড়ে গেল। সে মাকে কিছু না জানিয়ে পদ্মকে গিয়েই সব বলল। আফিফ আর নিয়াজের মারামারি লেগেছে এই কথাটা শুনেই পদ্মের অস্থিরতা আরো বেড়ে গেল। সে তাড়াতাড়ি বোরখা পরে রেনুকে নিয়ে বেরিয়ে গেল রেনুর শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। পথে সে আবার আহিকে ফোন করলো। আহি তখন একটি বই হাতে নিয়ে বসেছিল মাত্র। বইটির নাম ইকিগাই। বইটিতে জাপানিজদের দীর্ঘ জীবনলাভ এবং জীবনের সুখী হওয়ার বিষয় নিয়ে অনেক কথা বলা আছে। আহি পদ্মের কল দেখে বইটি একপাশে রেখে কলটা রিসিভ করে হ্যালো বলতেই পদ্মের কাঁদো কাঁদো কণ্ঠ শুনে থমকে গেল। পদ্ম কান্না ভেজা কণ্ঠে বলল, আহি প্লিজ আঙ্কেলকে বল সাহায্য করতে। আহি ব্যস্ত কণ্ঠে বলল, কাঁদছিস কেন? বাবা তো অফিসে, রাতে আসলেই বলতে পারবো। আফিফ ওখানে গেছেন, ওনাকে ফোন করে বল চলে আসতে। ফোন দিয়েছি, ধরছে না। রেনুর ননদ ফোন দিয়ে বলল আফিফ আর নিয়াজের মারামারি লেগেছে, এখন ওনার কিছু হয়ে গেলে। আহি ব্যস্ত কণ্ঠে বলল, মারামারি লেগেছে মানে? ওয়েট, কিচ্ছু হবে না অফিসের, আমি যাব, অ্যাড্রেস দে আমাকে। তুই যাবি আহি? তোর কথা শুনবে? তোকে চিনবে তো? আহি বুকে হাত দিয়ে বসে আছে। নিয়াজি তো তাকে চিনবেই না, কিন্তু তাজওয়ারকে চিনবে। এই মুহূর্তে তাজওয়ারই আহিকে সাহায্য করতে পারবে। আহি পদ্মকে বলল, আমি আসছি, তোর রেনুকে নিয়ে ওখানে যাওয়ার দরকার নেই, আমাকে শুধু অ্যাড্রেসটা দে প্লিজ, ওখানে যাবি না তোরা। আহি কল কেটে তাজওয়ারের নম্বরে ডায়াল করতে গিয়ে
থেমে গেল। এই নম্বরটা তাজওয়ারই জোর করে তার ফোনের স্ক্রিনে আহির নাম ভেসে উঠতেই তাজওয়ার রীতিমতো অবাক। সে ভ্রু কুঁচকে কিছুক্ষণ নামটির দিকে তাকিয়ে রইল। তার অ্যাসিস্ট্যান্ট সোহাগের দিকে ফোনটা তাক করে বলল, দেখো তো কার কল এসেছে। সোহাগ মনোযোগ দিয়ে ফোনের দিকে তাকিয়ে বলল, স্যার, অহি ম্যামের নাম দেখা যাচ্ছে। তাজওয়ার মৃদু হাসল, ফোনের স্ক্রিনে ঠোঁট ছুঁয়ে বলল, এখন যা, আমি একটু কথা বলি তোর ম্যামের সাথে। সোহাগ যেতে যেতেই কলটা কেটে গেল। আহি কল কেটে যাওয়ায় বিরক্ত হয়ে একটা ওড়না গলায় ঝুলিয়ে বেরিয়ে পড়ল। গাড়ির কাছে আসতেই তাজওয়ার নিজেই কল করলো। আহির সাথে সাথেই কলটা রিসিভ করে বলল, তোমাকে একটা অ্যাড্রেস দিচ্ছি, তাড়াতাড়ি ওখানে আসো প্লিজ। এই মুহূর্তে তোমাকে আসতে হবে, অনেক বড় বিপদে পড়েছি। তাজওয়ার আহিকে কিছু বলার আগেই আহি কল কেটে দিল। এদিকে আহি গাড়িতে উঠেই তাজওয়ারকে সেই ঠিকানাটাই পাঠিয়ে দিল। তাজওয়ার ঠিকানা দেখে ভ্রু কুঁচকে মনে মনে বলল, এই জায়গায় আহির কি কাজ? তাজওয়ার আবার আহিকে কল করলো। আহি রিসিভ করতেই তাজওয়ার বলল, নিয়াজির বাড়ির অ্যাড্রেস কেন দিয়েছো আমাকে? ওনার সাথে বোঝাপড়া আছে আমার। আমি তাকে কিভাবে চিনি? তোমার সাথে তো তার বোঝাপড়া থাকার কথা না। তুমি কি এখন আসবে? আমি এখন দূরে আছি, আসবো তো অবশ্যই। তুমি বলেছো আর আমি আসবো না, সেটা তো হয় না। আমার আসতে প্রায় ঘন্টাখানেক লাগবে, যদি জ্যাম না পড়ে তাহলে আধা ঘন্টায় পৌঁছে যাব। আহি তাতে দাঁত চেপে বলল, এমনিতে তো অসময়ে মাথার উপর উঠে বসে মগজ খেয়ে ফেলো, এখন প্রয়োজনে তোমাকে পাওয়া যাচ্ছে না। আহি কল কেটে দিল। মনে মনে একটাই প্রার্থনা করছে আফিফ যাতে সুস্থ থাকে। আহির গাড়ি 10 মিনিটের মধ্যে নিয়াজির বাড়ির সামনে এসে থামলো। গাড়ি থেকে নেমেই আহি দারোয়ানকে বলল, প্লিজ আমাকে ভেতরে যেতে দিন। কে চান আপনি? নিয়াজি তালুকদার আসছে না বাসায়? জি স্যার, তো আছেন। আহি অনেক দ্বিধা নিয়ে বলল, আমি রেজওয়ান কবিরের মেয়ে। আহি জানে না দারোয়ান তার বাবাকে চিনবে কিনা, বা এতটুকু তথ্যে তার জন্য গেট উন্মুক্ত করে দিবে কিনা, তাই সে চিন্তিত মুখে দাঁড়িয়ে রইল। এরপর দারোয়ান গেট খুলে নিজেই আহির সাথে ভেতরে ঢুকলো। নিচে থাকা একজন মহিলাকে বলল, নিয়াজি স্যারের সাথে দেখা করতে এসেছেন। মহিলাটি বলল, স্যার রুমে আরাম করছেন। আহি ব্যস্ত কণ্ঠে বলল, আফিফ কোথায়? মহিলাটি ভ্রু কুঁচকাতেই আহি বলল, রেনুর ভাইয়ার কথা বলছি। মহিলাটি বলল, আপনি তার কে হন? আহি ক্ষণিকের জন্য থমকে গেল, কাপা কণ্ঠে বলল, আমার ফ্রেন্ডের হাজবেন্ড, ওকে নিয়ে এসেছি। মহিলাটি বাগানের দিকে ইশারা করে বলল, তাকে তো পুলিশে ধরিয়ে দেবে, আপাতত বাগানে ফেলে রাখা হয়েছে। সে স্যারের গায়ে হাত তুলেছে। আচ্ছা আপনি আমাকে অন্তত তার সাথে দেখা করতে দিন। মহিলাটি আহিকে বাগানে যেতে বলল। আহি দৌড়ে সেখানে গিয়ে দেখলো আফিফ মাটিতে পড়ে আছে, আর তার পাশে একটা লোক লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। আহি আফিফের কাছে গিয়ে দেখলো আফিফের শার্টে রক্তের দাগ। আহি তার কাপা হাতটি আফিফের দিকে এগিয়ে দিতে গিয়েই থেমে গেল। সে ক্ষীণ কণ্ঠে ডাকলো, আফিফ। আফিফ চোখ খুলে আহিকে দেখে কাপা কণ্ঠে বলল, তুমি এখানে? আহি নরম সুরে বলল, ওঠো। আফিফ উঠতে যাবে তখনই দাঁড়িয়ে থাকা লোকটি লাঠি দিয়ে সজোরে আফিফের পিঠে আঘাত করলো। আফিফ আবার ঢলে পড়ল। আহি ব্যস্ত হয়ে আফিফকে জড়িয়ে ধরে লোকটির দিকে ক্ষুব্ধ দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি কি মানুষ নাকি পশু? লোকটি মাথা নিচু করে বলল, স্যারের আদেশ, আপনি আটকালে আপনার গায়ে হাত তুলতে বাধ্য হব। যতক্ষণ সে স্যারের কাছে ক্ষমা চাইবে না ততক্ষণ তাকে এই শাস্তি দেওয়া হবে। আহি আফিফকে উঠিয়ে বসালে এরপর লোকটির সামনে দাঁড়িয়ে বলল, তোমার স্যার কোথাকার রাজা যে তার কথায় সবাইকে উদ্বোস করতে হবে? ডাকো তোমার স্যারকে, আমিও তার গায়ে কয়েকটা লাগিয়ে দিই। আফিফ আহিকে থামানোর জন্য উঠতে গিয়ে ব্যথায় কুকড়ে উঠল। আহি আফিফের গোঙানোর শব্দ শুনে তার কাছে এসে বসলো। আফিফ বলল, কেন এসেছো এখানে? কে বলেছে আসতে?
আহির চোখে অশ্রু ভিড় করলো। আফিফের কথা বলতেও কষ্ট হচ্ছে, মুখে রক্ত জমাট বেঁধে গেছে। আহি বলল, কথা বলো না তো, কথা বলো না তো, তোমার কষ্ট হচ্ছে। কথা বলো না তো, তোমার কষ্ট হচ্ছে। আর আমাকে পদ্ম বলেছিল আসতে। ও তোমার চিন্তায় অস্থির হয়ে যাচ্ছে। তোমাকে সুস্থ হয়ে বাসায় ফিরতে হবে। আমি তোমাকে নিতে এসেছি। কথাগুলো বলতে বলতেই আহির চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। আফিফ দুর্বল দৃষ্টিতে তার দিকে তাকালো আর কাপা কণ্ঠে বলল, তুমি কাঁদছো কেন? আমাকে তো নিঃস্ব করে দিয়েছো তুমি। তোমার ভালোবাসা আমাকে আর আমার পরিবারকে শেষ করে দিয়েছে। আহি ভ্রুকুচকে আফিফের দিকে তাকিয়ে বলল, কি বলছো তুমি আফিফ? আফিফ মলিন মুখে বলল, আহি প্লিজ, তুমি যা ইচ্ছে করো, অন্তত আমার থেকে দূরত্ব রাখো প্লিজ। আমি তোমার কাছে এসেছি কখন? দূরেই তো ছিলাম, আর তুমি বলতে চাইছো এসব আমার কারণে হয়েছে? সিরিয়াসলি আফিফ? আফিফ সেকেন্ড খানিক চুপ থেকে ম্রিয়মান কণ্ঠে বলল, খুনি যখন নিজেই জানে না সে খুনি, তাহলে তাহলে কি তার উপর আরোপ লাগানো যায়? আমার অবস্থাটাও এমন, সব তোমার কারণেই হয়েছে আহি। তুমি আমার জীবনটা এলোমেলো করে দিয়েছো, অথচ আমি তোমাকে ঘৃণা করতেও পারছি না, তোমার উপর রাগ দেখাতেও পারছি না, কিন্তু আমার উচিত তোমাকে ঘৃণা করা। আহি আফিফের হাত ধরে বলল, আমি তোমার কাছে কোনো আবদার রাখিনি, তাহলে আমার অপরাধটা কোথায়? আবদার করনি, এতে এই অবস্থা। আবদার করলে তো আমার অস্তিত্বই থাকতো না। ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছো কেন? সোজাসুজি বলো কি হয়েছে। এখন এসব বলে লাভ নেই, শুধু এতটুকু জেনে রাখো, তোমার ভালোবাসা আমাকে ডুবিয়ে দিয়েছে। আমার আপার মৃত্যু, আমার ছোট বোনের সাথে যা হয়েছে, সবকিছুর জন্য তুমি অনেকাংশে দায়ী। তোমার জন্য হয়েছে সব আহি। আচ্ছা, আমি আর পারছি না এইসব যন্ত্রণা নিতে। কেউ হয়তো আমার কষ্টটা বুঝবে না, তখন বুঝতো যখন তার প্রিয় মানুষটা তার চোখের সামনে মারা যেত, তখন বুঝতো যখন সে জানতে পারতো সেই মৃত্যুটা তার কোনো এক ভুলের কারণে হয়েছে। এরপর তো তার বেঁচে থাকাটাই কষ্টকর হয়ে যাবে, তাও না? কিন্তু তবুও তাকে বাঁচতে হবে, তার ক্ষমতা থাকবে না সেই অন্যায়ের শাস্তি দেওয়ার, অথচ সে দিন রাত নিজের অক্ষমতায় ধুকে ধুকে মরবে, আর তখনই সে আমার কষ্টটা বুঝতে পারবে। আফিফ কথাগুলো বলেই ফুপিয়ে উঠল। এদিকে তাজওয়ার গাড়ি থেকে নামতেই দেখলো আহির গাড়ি গেটের বাইরে দাঁড়িয়ে আছে। ততক্ষণে তাজওয়ারকে দেখে দারোয়ান গেট খুলে দিয়েছে। সে দৌড়ে ভিতরে ঢুকে পড়ল। নিয়াজ কোথায়? তাজওয়ারকে দেখে একজন নিয়াজিকে ডাকতে গেল, আর তাজওয়ার এদিক ওদিক আহিকে খুঁজতে লাগলো। নিয়াজ কয়েক মিনিটের মধ্যে নিচে নামতেই তাজওয়ার ভ্রুকুচকে পড়ল। আহি কোথায়? নিয়াজি বললেন, তাজওয়ার ভাই, আপনি হঠাৎ? আর আপনি কার কথা বলছেন? তোমার সাথে দেখা করতে কোনো মেয়ে আসেনি। পাশে দাঁড়িয়ে থাকা একজন মহিলা কর্মচারী তাজওয়ারকে বলল, সে বাগানের দিকে গেছে। তাজওয়ার দ্রুত পায়ে সেদিকে গিয়ে দেখলো আহি একটা ছেলের পাশে বসে আছে। তাজওয়ার সেখানে গিয়ে দেখলো ছেলেটা আফিফ। আফিফ তাজওয়ারকে দেখে উঠে দাঁড়াতেই ভারসাম্য হারিয়ে পড়ে যেতে নেবে, তখনই আহি তাকে ধরে ফেললো। আফিফ এক নজর আহির দিকে তাকিয়ে আবার তাজওয়ারের দিকে তাকালো। তাজওয়ারের মুখটা রাগে লাল হয়ে আছে। আফিফ তা দেখে আহির কাছ থেকে সরে দাঁড়ালো। তাজওয়ার আহির হাত ধরে তাকে টেনে নিজের কাছে এনে বলল, তুমি এসবের জন্য আমাকে ডেকেছো? হ্যাঁ, নিয়াজি তালুকদার তোমার পরিচিত, তাই তোমাকে আসতে বলেছিলাম। তাজওয়ার চেঁচিয়ে বলল, তোমার জন্য আমি শহরের এক প্রান্ত থেকে দৌড়ে এসেছি, আর এসে দেখলাম তুমি এই ভিখারি বাচ্চার জন্য আমাকে ডেকেছো। আহি রাগী দৃষ্টিতে তাজওয়ারের দিকে তাকালো। আফিফ মলিন মুখে অন্যদিকে ঘুরে দাঁড়ালো। তার চোখে অশ্রু টলমল করছে। ক্ষমতার অভাবে আজ সে কত কথা শুনছে। তার মায়ের চরিত্রে আঙ্গুল তুলেছে, তার বোনকে পেটানো হয়েছে, আর সে প্রতিবাদ করতে এসে নিজেই মার খেয়ে বসে আছে। এবার আহি বুকে হাত বুঝিয়ে তাজওয়ারকে উদ্দেশ্য করে বলল, আমি আমার ফ্রেন্ডের জন্য এখানে এসেছি। আফিফ পদ্মের হাজব্যান্ড। তোমাকে এর বিহিত করতেই হবে। আফিফের বোনকে মেরেছে ওই নিয়াজি তালুকদার। একটা নারীর সাথে অন্যায় হয়েছে। আমি এখানে একটা মেয়ের জন্য এসেছি। তাজওয়ার আফিফের দিকে তাকিয়ে বলল, সিরিয়াসলি? সমাজে হতভাগা নারীর অভাব নেই। তুমি বললে আমি তোমাকে খুঁজে এনে দেব। ওদের জন্য তোমার যা করার করো, আমি পাশে থাকবো। অন্তত এই কথা বলো না যে তুমি এর বোনের জন্য এসেছো।
কারণ আমি ভালো করেই জানি তুমি ঠিক কার জন্য এসেছো। আফিফ দুর্বল দৃষ্টিতে তাজওয়ারের দিকে তাকালো। আহি আফিফের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, আমি আফিফের জন্যই এসেছি। আহি এবার তাজওয়ারের দিকে তাকিয়ে বলল, তো এখন কি করবে তুমি? আমার যার জন্য ইচ্ছে হয় আমি আসবো, তোমার কি? তুমি বরং চলে যাও। অ্যান্ড সরি, তোমাকে টেনে শহর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এনেছি। আহি কথাটি বলেই সামনে দাঁড়িয়ে থাকা লোকটির হাত থেকে লাঠি টেনে নিয়ে বলল, ঠিক যতটা দাগ রেনুর শরীরে পড়েছে ঠিক ততটা আঘাত আফিফকে দেয়া হয়েছে। সুধে আসলে মিটিয়ে দিব আমি। এটা আমি করব তাজওয়ার খান। তোমার যদি জ্বলে পুড়ে ছাই হয়ে যেতে ইচ্ছে হয় তাহলে শুভকামনা রইল। আহি এই কথা বলে হনহনিয়ে নিয়াজের বাড়ির দিকে গেল। নিয়াজ তাজওয়ারের অপেক্ষায় বারান্দার সোফায় বসেছিল। আহি নিয়াজকে দেখেই বলল, তুমি নিয়াজি তালুকদার, রাইট? নিয়াজি তালুকদার চমকে বলে উঠলেন। হ্যাঁ। আহি ঠাস করে নিয়াজির গালে চড় মেরে বলল, জ্বলছে খুব। একটা মেয়ের চামড়ায়ও একই পীড়া হয়। তোমার শক্তি তো আরো বেশি হওয়ার কথা। ধরে নাও এর চেয়ে দ্বিগুণ হয়েছে। নিয়াজি সোজা হয়ে দাঁড়ানোর আগে আহি তার পেটে লাথি মেরে তাকে মেঝেতে ফেলে দিল আর বলল, খেয়ে খেয়ে শরীরে চর্বি বাড়িয়ে একটা মেয়ের গায়ে হাত তুলতে লজ্জা করে না? কাপুরুষ লোক। আহি লাঠি দিয়ে আঘাত করতে যাবে তার আগেই নিয়াজির লোক এসে আহিকে ধরে ফেলল। আহি এক নজর তাজওয়ারের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলে উঠল, ডোন্ট টাচ মি। তাজওয়ার রেগে মেগে তেড়ে এসে লোকটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল আর বলল, ডোন্ট টাচ হার, শি ইজ মাই লেডি। আহি এবার নিয়াজির বুকের উপর পা রেখে বলল, পুরুষত্ব দেখাতে ইচ্ছে করলে উঠে আমার গায়ে হাত তোলো। তাজওয়ার আহিকে সরিয়ে দিয়ে বলল, পাগলাম করছো কেন আহি? তাহলে তুমি আমার হয়ে এই বদমাশ লোকের মুখটা লাল নীল করে দাও, নয়তো আমি এই কাজ করব। আর যদি আমাকে এই কাজ করতে হয় ভবিষ্যতে তোমাকে তো আমার বিশ্বাসই হবে না। তাজওয়ারের মাথায় রক্ত উঠে গেল। সে আহির হাত থেকে লাঠি নিয়ে ইচ্ছে মতো নিয়াজকে পেটাতে লাগলো। আর আহি একপাশে দাঁড়িয়ে মনে মনে হাসছে। তাজওয়ারের মার খেলে রেনুর গায়ে ভবিষ্যতে যে আর এই বাড়ির কেউ হাত তুলবে না এই ব্যাপারে নিশ্চিত আহি। এদিকে আফিফ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আহি এক নজর আফিফের দিকে তাকালো। শরীর কাঁপছে আফিফের। সে পদ্মকে মেসেজ করে বলল, আফিফ ঠিক আছে, কিন্তু হাসপাতালে নিয়ে যাব ওকে। একটু ব্যথা পেয়েছে, তুই চলে আসিস ওখানে। আমি তোকে অ্যাড্রেস লিখে দিব একটু পর। আর চিন্তা করিস না, নিয়াজকে উচিত শিক্ষা দিয়েছি। এই জন্মে তোর রেনুকে রানী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। চট্টগ্রামের জুনিয়র ডন এসে শায়েস্তা করছে বেটাকে। তাজওয়ার ঘেমে নিয়ে শেষ। নিয়াজকে ইচ্ছে মতো পিটিয়ে লাঠিটা ছুঁড়ে ফেলে দিল। আহি নিয়াজের কাছে এসে তার মুখের উপর ঝুঁকে বলল, নেক্সট টাইম বউ পেটালে হাসপাতালের আইসিইউতে পৌঁছে যাবে। আর যদি এই ব্যাপারে বাইরের কেউ জানে তোমাকে গুম করিয়ে দিব। আহি এবার তাজওয়ারের দিকে তাকিয়ে বলল, তোমার বাবা তো আবার মানুষ গুম করতে পারদর্শী। তিনি নিজের হবু পুত্রবধূ নানাকে গুম করিয়ে ফেলেছেন। এই সামান্য মানুষটাকে পারবে না? জোয়ার ক্ষীণ কণ্ঠে বলল, হাই প্লিজ। যদি আমার সাথে করা অন্যায়গুলোর এত ভারী না হতো আজ সত্যি আমি তোমাকে ক্ষমা করে দিতাম। কিন্তু তোমার বাবা তো আমার ছোটবেলা কেড়ে নিয়েছে। আজ আমার মা যদি আমার থেকে দূরে থাকে তাহলে তোমার বাবার কারণে। আর তুমি সেই বাবার আদর্শ ছেলে। তাজওয়ার আর কিছু বলল না। আহি আফিফের কাছে এসে বলল, জানি না আমি তোমার এই অবস্থার জন্য কিভাবে দায়ী, কিন্তু বিশ্বাস করো আমি কাউকে কষ্ট দিতে চাই না। তবুও মানুষ আমার কারণেই কষ্ট পায়। আমি নিজেও খুব একটা সুখী নই। অন্তত আমাকে ঘৃণা করো না। আমার ভালোবাসা গ্রহণ করার মতো ক্ষমতা তোমার ছিল না। ঘৃণা করার মতো মনও রেখো না। তোমার কাছ থেকে এর চেয়ে বেশি কিছু চাইবো না আমি। আহি নিয়াজের বাড়ি থেকে বের হয়ে ড্রাইভারকে কিছু টাকা ধরিয়ে দিয়ে বলল, আঙ্কেল আপনি প্লিজ ওনাকে হাসপাতালে নিয়ে যান। যা খরচ হয় এখান থেকেই করবেন। তাজওয়ার বের হয়ে আহির কাছে আসতেই আহি বলল, আমাকে নাসিরাবাদ নামিয়ে দিতে পারবে? আমার একটা কাজ আছে। তাজওয়ার আফিফের দিকে তাকালো।
আহি বলল, ড্রাইভার আঙ্কেল ওনাকে হসপিটালে নিয়ে যাবেন, আমি আমার ফ্রেন্ডকে মেসেজ দিয়ে জানিয়ে দিচ্ছি। তাজওয়ার আহির কথায় বেশ খুশি হলো। আহি যে আফিফের সাথে যাচ্ছে না, তার সাথে যাচ্ছে, এটাই তাজওয়ারের জন্য অনেক বেশি। যদিও আফিফ যেতে চাইছিল না, কিন্তু আহি জোর করে আফিফকে গাড়িতে উঠালো। এরপর গাড়ির দরজা বন্ধ করে জানালার হাত রেখে বলল, পদ্ম আমাকে বলেছিল আপনার সাহায্য করার জন্য, তাই আপনাকে হসপিটালে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। আফিফ আহির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। জীবনটা আফিফকে এমন পর্যায়ে এনে দাঁড় করিয়ে দিয়েছে, সে বুঝতেই পারছে না কি করবে। আহিকে কষ্ট দেওয়ার ইচ্ছে তার ছিল না, কিন্তু পরিস্থিতি তাকে বলতে বাধ্য করেছে। আহি তাজওয়ারের গাড়িতে উঠে বসলো, নিজেই গাড়ির জানালা খুলে দিয়ে বলল, আমার দম বন্ধ লাগছে। তাজওয়ার আহির উড়ন্ত চুলগুলো ছুঁয়ে দিতে যাবে, আহি তার হাত আটকে দিয়ে বলল, এই মুহূর্তে আমার এসব ভালো লাগছে না। তাজওয়ার আর কিছু বলল না। আহিকে ড্রাইভার নাসিরাবাদ নামিয়ে দিয়ে চলে গেল। আহি রাস্তার মোড়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। এই রাস্তা ধরে সে কতবার যে আফিফের পিছু নিয়েছিল তার হিসেব নেই। তার সব অনুভূতি তো মিথ্যে হয়ে গিয়েছিল। এখন নতুন করে কেন সে জানলো আফিফ তাকে ঘৃণা করতে চাইছে? আহি হাঁটতে লাগলো সেই রাস্তা ধরে। আজ সেই রাস্তা ধরে হাঁটছে না সেই কিশোরী, আজ হাঁটছে একটি ভাঙা হৃদয়ের তরুণী। আজ নেই তার সামনে 18 বছরের সেই ছেলেটি, সে তো ধুলোয় মিশে গেছে। আহি হাঁটতে হাঁটতে চলে গেল চারুশিল্পের সামনে। গেটটির মুখোমুখি চায়ের দোকানটিতে গিয়ে বসলো সে। এক দৃষ্টিতে তাকিয়ে রইল গেটটির দিকে আর মনে মনে বলল, ঘৃণা আছে থাকুক না হয়, ঘৃণা আছে থাকুক না হয়, কিন্তু আমার ভালোবাসার মৃত্যু কখনো হবে না। প্রিয় মানুষ পৃথিবী থেকে মুছে গেলেও তাদের ভালোবাসা বেঁচে থাকে। তাহলে আমি তোমার ঘৃণা নিয়ে কেন তোমাকে ভালোবাসতে পারবো না? আর পাওয়ার আশায় তো সবাই ভালোবাসে না, কিছু ভালোবাসা অপ্রকাশও হয়। আমার ভালোবাসা অধরা থাকুক। জানি না আমি তোমার জীবনটা কিভাবে এলোমেলো করে দিয়েছি, হয়তো করেছি, কিন্তু আমার মন ভাঙার অপরাধে আমি তোমাকে কোনো শাস্তি দিব না, তোমাকে কখনো ঘৃণা করব না, কারণ ভালোবাসার মানুষকে ঘৃণা করা যায় না। হেমন্তের সমস্ত সমীরণ বাতায়ন গলে ঘরে প্রবেশ করছে। ঘরের পর্দাগুলো সেই সমীরণের তালে দুলছে। মনে হচ্ছে ঘরে উপস্থিত মানুষটির অনুভূতির ঢেউ এদের নাড়িয়ে দিচ্ছে। উজ্জ্বল চেয়ারে হেলান দিয়ে বসে আছে, তার দৃষ্টি টেবিলের উপর রাখা স্থির চিত্রটির দিকে। ঠোঁটে তার মৃদু হাসি। চিত্রটির একটা নামকরণ প্রয়োজন। উজ্জ্বল তার চোখ দুটি বন্ধ করে মনে মনে দুটি শব্দ আওড়ালো। এরপর চোখ খুলে চিত্রটির দিকে ঝুঁকে বলল, হিয়ার পিরন। উজ্জ্বলের বন্ধু রইস সেই মুহূর্তে তার ঘরে এসে বলল, কিরে উজি, তোকে যখনই ফিরে দেখি তোর সামনে এই ছবিটা থাকবে, কি আছে এই ছবিতে? উজ্জ্বল মুচকে হেসে বলল, একটা মেয়ের অনুভূতি, বেশ চমৎকার এই অনুভূতিটা। এমনই একজন মেয়েকে কে না চায়? কি আবল তাবল বকছিস? তোর মস্তিষ্কের বিরুদ্ধে মামলা করতে হবে, তুই তো আমাকে পাগল করে দিচ্ছিস। উজ্জ্বল আবার হাসলো। রইস উজ্জ্বলের পাশে বসে বলল, কি হয়েছে বলবি? উজ্জ্বল ছবিটির দিকে তাকিয়ে বলল, পুষ্পের ফ্রেন্ড আহি, মনে আছে? এই ছবিটা সে গেছিল তো। উজ্জ্বল ছবিটির দিকে ঝুঁকে বসে বলল, মেয়েটার মনে অনেক কষ্ট, আমি তাকে ছবি আঁকতে বলেছিলাম আর সে এটাই এঁকেছে। কালো রং ব্যবহার করে এই ছবি এঁকেছে। বোঝা যাচ্ছে তার মন অন্ধকারে ঢাকা পড়ে গেছে। ছবির মেয়েটির চোখ দুটি কেমন ঘোলাটে দেখ, মনে হচ্ছে কাঁদতে কাঁদতে চোখ শুকিয়ে গেছে। সেই চোখে এখন শুধু খরা। নৌকাটা দেখ কেমন দুলছে, অথচ নদীতে তরঙ্গ ঢেউ কিছুই নেই। আমি এর একটা অর্থ দাঁড় করিয়েছি। কি অর্থ? মেয়েটার জীবনের সব কিছুই ভাষা ভাষা, কোনো কিছুতেই সে স্থির হতে পারছে না। এরপর দেখ তীরে দাঁড়ানো একটা অবয়ব, ভালোভাবে দেখলে বোঝা যাবে একটা ছেলের অবয়ব। এর অর্থ আহির জীবনে একটা ছেলের বেশ প্রভাব আছে। এই ছবিতে ছেলেটি নদীর তীরে ভেসে থাকা একটা ফুল তুলছে। এর অর্থ কি? বুঝতে পারছি না, হয়তো সে অন্য কাউকে ভালোবাসে, আহিকে না। রইস ভাবলেশহীন সুরে বলল, তো? উজ্জ্বল হতাশ কণ্ঠে বলল, মেয়েটা ভীষণ কষ্টে আছে। এখন তুই করতে চাচ্ছিস? আহির সাথে আবার দেখা করতে ইচ্ছে করছে।
তাই এবারের ছুটিতে আমি ইন্ডিয়া যাচ্ছি না, চট্টগ্রামে যাবো ভাবছি। রইস চমকে উঠে বলল, সিরিয়াসলি? আমরা সব বন্ধুরা মিলে প্ল্যান করে ফেলেছি। তোরা যা, এই মুহূর্তে আমার মন যেখানে আটকে আছে আমার তো তারই সমাধান করতে হবে। প্রেমে পড়ে যাসনি তো আবার? উজ্জ্বল হেসে বলল, আপাতত তো না, তবে আরেকটু বেশি জেনে গেলে হয়তো সম্ভাবনা আছে। এবার কিন্তু সোজা বিয়ের প্রস্তাব দেবে, নয়তো আগের বারের মতো প্রেম করতে করতে প্রেমিকা বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাবে। উজ্জ্বল মুচকি হাসলো, বলল, আফসোস থাকবে না, এমন প্রেমিকা হারিয়ে গেলেও ভালো লাগে। কিভাবে? কারণ এদের ঘৃণা করা যায় না, এদের ভেবে এভাবেই চমৎকার মুহূর্ত কাটানো যায়। এরা বাস্তবেও সুন্দর, কল্পনাতেও। রইস উজ্জ্বলের পিঠে চাপড় মেরে বলল, বেশ ভালোভাবেই আহির মায়া ডুবেছিস, বোঝা যাচ্ছে। সাইকেল নিয়ে ক্যাম্পাসে আসছে পুষ্প। লাবিব সেই মুহূর্তে ক্যাম্পাসের গেটের সামনে তার মোটর সাইকেল থামালো। হেলমেট খুলে ভ্রুকুচকে এসে পুষ্পের দিকে তাকিয়ে রইল। পুষ্প সামনে তাকাতে লাবিবকে দেখে তার দিকে তাকালো। লাবিবের চাহনি দেখে কিছুটা অবাক হলো সে। লাবিব তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। পুষ্পের সম্পূর্ণ মনোযোগ লাবিবের দিকে তাকায়। সে খেয়াল করেনি তার সাইকেলের সামনের চাকাটি আঁকা বাঁকা ইটের রাস্তার গর্তে আটকে গেছে, আর মুহূর্তেই পুষ্প ভারসাম্য হারিয়ে উল্টে পড়ল রাস্তায়। লাবিব তা দেখে অট্ট হাসি দিয়ে উঠল। আহি গেটের কাছেই দাঁড়িয়ে ছিল। পুষ্পের এই অবস্থা দেখে সে দৌড়ে তার কাছে এলো। এদিকে লাবিব হাসতে হাসতে পুষ্পের সামনে এসে দাঁড়িয়ে বলল, যে কাজ পারো না সেটা কেন করো? পুষ্প মুখ ফুলিয়ে লাবিবের দিকে তাকালো। আহি বিরক্তির সুরে বলল, দেখছিস না ও ব্যথা পেয়েছে। আহির হাত ধরে পুষ্প উঠে দাঁড়ালো। এরপর সে আশেপাশে চোখ বুলিয়ে নিল। কয়েকজন এখনো ঘুরে ঘুরে তাকে দেখছে। লজ্জায় পুষ্পের চোখ ছলছল করে উঠল। আহি তার সাইকেল উঠিয়ে বলল, কিরে, মন খারাপ করছিস কেন? এটা জাস্ট অ্যাক্সিডেন্ট। পুষ্প চুপ করে রইল। লাবিব পুষ্পের কাছে এসে নরম সুরে বলল, কাঁদছো কেন? পুষ্প মুখ ভেঙচে বলল, কাঁদছি না আমি। লাবিব পুষ্পের হাত ধরতেই পুষ্প চকিত দৃষ্টিতে তার দিকে তাকালো, আর পুষ্পের ভেজা চোখ দুটির সাথে সাথেই লাবিবের বুকখানা দগ্ধ করে দিয়ে গেল। লাবিব বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আহি পুষ্পের সাইকেল একপাশে রেখে তালা লাগিয়ে চাবিটা পুষ্পের হাতে দিয়ে বলল, ব্যথা পেয়েছিস তুই, চল তোকে মেডিকেল রুমে নিয়ে যাই। লাবিব বলল, আহে তুই ক্লাসে যা, আমি নিয়ে যাচ্ছি। আহি ঠিক আছে বলে চলে গেল। এরপর লাবিব পুষ্পকে মেডিকেল রুমে নিয়ে গেল। পুষ্পের কনুইয়ে নিজ হাতে ঔষধ লাগিয়ে দিল। পুষ্প তা দেখে বলল, হেসেছো, আবার মলম লাগাচ্ছ? সরি। পুষ্প জোরে শ্বাস ছাড়ল। লাবিব পুষ্পের দিকে ঝুঁকে বলল, আমি তো বলেছি আমার বাইক পার্টনার হও, রোজ তোমাকে নামিয়ে দিব, নিয়েও আসবো। প্রতিদিনই দায়িত্ব নেওয়ার মতো কি তোমার অধিকার আছে? যদি দাও নিয়ে নেব। কিন্তু তুমি তো অন্য কাউকে ভালোবাসো। লাবিব ভ্রুকুচকে বলল, ভালোবাসলেই কি শুধু অধিকার দিতে হয়? পুষ্প অভিমানী সুরে বলল, লাগবে না আমার এসব আদিক্ষেতা। লাবিব পুষ্পের হাত ধরে বলল, মেয়েটা যদি তুমি হও তাহলে কি এই আদিক্ষেতা তোমার ভালো লাগবে? পুষ্প লাবিবের দিকে তাকিয়ে বলল, লাবিব বলল, তাহলে ভালো সময় আসুক, আমার আবার সবকিছু একটু ঝাঁকানাকা হতে হয়। কখন ঝাঁকানাকা হবে? বলে দিলে তো ঝাঁকুনি খেতে পারবে না। পুষ্প লাজুক হাসলো। লাবিব পুষ্পের চশমা নিয়ে নিজের শার্টের কোনায় তা মুছে পুষ্পের চোখে বসিয়ে দিয়ে বলল, চলো চশমিশ, ক্লাস শেষে আবার দেখা হবে। এদিকে পুষ্পের ফোনে উজ্জ্বলের কল এলো। সে রিসিভ করতেই উজ্জ্বল বলল, ছুটিতে তোদের বাসায় আসছি। পুষ্প উৎসুক কণ্ঠে বলল, ওয়াও, সত্যি? মিথ্যে গল্প বলার জন্য তোকে কখনো ফোন দিয়েছিলাম? যাক, ভালোই হবে, তোর অপেক্ষায় থাকলাম। শোন, তোর ফ্রেন্ডের কি অবস্থা? কার কথা বলছিস? আহি। পুষ্প হেসে বলল, তুই তো আমার বান্ধবীকে বেশ ভালোভাবেই মনে রেখে দিয়েছিস। এত ন্যাকামি করছিস কেন? সোজাসুজি বল না। আরে আছে তো, ভালো আছে। উজ্জ্বল হেসে বলল, আচ্ছা রাখছি,
ট্রেনে উঠবো রাতে। আচ্ছা। সন্ধ্যায় ছবি আঁকা শেষ করলো আহি। এখন প্রায় প্রতিদিনই সে সন্ধ্যায় ছবি আঁকতে বসে। 1 ঘন্টা এঁকে উঠে যায়। আজ এঁকেছে একটা বাড়ির করিডোরের চিত্র। পুরো করিডোরটি বিভিন্ন রঙের সংমিশ্রণে আলোকিত করেছে। দেওয়ালে মিষ্টি গোলাপি রং, মেঝে টাইলসটি সেঞ্চুরি পাতার, মাঝখানে একটি গোলাপি বর্ণের লাগেজ রাখা। ছবি আঁকা শেষে ক্যানভাসের নিচে একটা চিরকুট আঠা দিয়ে লাগিয়ে দিল আহি। সেটিতে লেখা, লাগেজে ভরা স্বপ্নগুলো কি এই চাকচিক্যময় আবদ্ধ ক্ষেত্রফলেই আটকে থাকবে? এরপর আহি ক্যানভাসটি ইজেল থেকে নামিয়ে একপাশে রেখে দিল। এরপর হাত ধুয়ে এসে ডায়েরির পাতা উল্টালো। লিখল, সেদিনের পর কেটে গেছে 2 সপ্তাহ। ভীষণ জেদ উঠেছে আমার। ঘৃণা শব্দটা নিতে পারিনি আমি, তাই পদ্মকে ফোন করে জানা হলো না কেমন আছো। কিন্তু দেখো, এত কিছুর পরেও প্রতিদিন তোমার স্মরণে ডায়েরির পাতায় কিছু না কিছু লিখি। কি করব? আমি যে তোমাকে ভুলতে পারি না। তুমি মানুষটা সূত্রের মতো মস্তিষ্কে গেঁথে গেছো। এই ব্রহ্মাণ্ডে এক এক জনের ভালোবাসা এক এক রকম। আর আমার কাছে ভালোবাসার অর্থ ভুলে যাওয়া নয়। ভালোবাসা মানে আরও নতুনভাবে ভালোবাসতে পারে। প্রকাশে না হোক, আড়ালে কেন লুকিয়ে থাকবে আমার অনুভূতি? কিন্তু প্রিয় মানুষকে ভীষণভাবে ভালোবাসতে পারার আসক্তিটা কখনোই ছাড়া যায় না। যে আসক্তি ছাড়তে পারে, যে ভালোবাসাকে গ্রহণ করেছে নিজের স্বার্থের জন্য। আর আমি তো নিঃস্বার্থভাবে ভালোবেসেছি। আমার জীবনে যেই আসুক, আমি তো নিয়তিকে আটকাতে পারবো না। কিন্তু তুমি আমার জীবনে আজীবন প্রদীপের মতো জ্বলবে। এই প্রদীপের তেজ এত বেশি যে মৃত্যুর পর এই আলোয় আমি তোমাকে খুঁজে নেব। তখন নিয়তির খেলা শেষ হবে। আমি হয়তো সেদিন তোমাকে আমার করে পাবো। আজ ক্যাম্পাসে চলছে কার্তিক উৎসব। এই উৎসবে পুরো ক্যাম্পাসের সব ডিপার্টমেন্ট মিলে মেলার আয়োজন করে। আজ আহি ক্যাম্পাসে এসেছে কমলা রঙের শাড়ি পরে। গলায় ঝুলিয়েছে কাঠের তৈরি মালা, খোপায় গেঁথে দিয়েছে ছোট ছোট কাঠগোলাপ, হাতে একগুচ্ছ হলুদ কাচের চুড়ি পরেছে, কপালে লাগিয়েছে হলুদ টিপ। আজ বেশ মানানসই লাগছে আহিকে। এদিকে ক্যাম্পাসে ঢুকতেই রাত আর আহির দেখা হলো। রাত আহিকে দেখে সেকেন্ড খানিকের জন্যে থমকে গিয়েছিল। এরপর আহি রাতের কাছে আসতেই রাত নিজের বুকে হাত রেখে বলল, মেরে ফেলবি নাকি আমাকে? আমি আবার কি করলাম? বেশি সুন্দর লাগছে তোকে। আহি শাড়ির আঁচল নাড়িয়ে বলল, আমি তো সুন্দরী, সুন্দর তো লাগবেই। আজ আহি ব্যাগ ভর্তি টাকা এনেছে শুধু খাওয়া দাওয়া করার জন্য। জিনিসপত্রের তুলনায় মেলায় খাবারের চড়া দাম, কারণ ক্যাম্পাসে বাইরেও অতিথি আসে আর সবার আগ্রহ খাবারের প্রতিই বেশি। এদিকে আহি পিঠার স্টলে গিয়ে একটা প্লাস্টিকের প্লেট নিয়ে সেখানে 2টা ভাপা পিঠে, একটা পাটি সাপটা, একটা পাকান পিঠে, 3টে নারকেল নাড়ু, 2টা সুজির চমচম, 4টে গাজরের হালুয়া নিয়ে পেছনে ফিরতেই আফিফের মুখোমুখি হলো। আফিফ এক নজর আহির প্লেটের দিকে তাকিয়ে আবার আহির দিকে তাকালো। তারপর ক্ষীণ কণ্ঠে বলল, বাতাসে আর শনপাপড়ি বাদ যাচ্ছে। আহি আফিফের কথা শুনে উকি ঝুঁকি দিয়ে দেখলো ঠিকই তো, সে তো এই 2টা নিলই না। এবার আহি 4টে বাতাসা আর 7টা শনপাপড়ি নিয়ে নিল প্লেটে। আফিফ একটা বক্সে শনপাপড়ি নিতে নিতে বলল, এতগুলো মিষ্টি তুমি একা খাবে? আহি সেকেন্ড খানিক আফিফের দিকে তাকিয়ে মাথা নেড়ে বলল, অনেক দিন পর আফিফের সাথে দেখা হয়েছে তার, তাই কিছুটা ইতস্তত বোধ করছিল আহি। এরপর আহি স্টল থেকে বের হয়ে একপাশে বসে ইচ্ছে মতো পিঠা খেতে লাগলো। আফিফ দূরে বসে আহিকে খেতে দেখে নিজের খাওয়া ভুলে গেল। পদ্মের কাছে শুনেছিল আহি নাকি মিষ্টি পিঠা বেশ পছন্দ করে, কিন্তু তার পছন্দ এমন ভয়ঙ্কর তা আফিফ জানতই না। মেয়েটাকে হজম করতে পারবে এতগুলো পিঠা? এই আগ্রহ নিয়ে বেশ মনোযোগ দিয়ে আহির খাওয়া দেখছে আফিফ। আহি খেতে খেতে তার আফিফের দিকে চোখ পড়ল। আফিফকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে খাওয়া বন্ধ করে দিল আহি। আফিফ বুঝতে পেরে উল্টো দিকে ঘুরে বসলো। আহি চোখ মুখ ছোট করে রাতের দিকে তাকিয়ে বলল, মাশাআল্লাহ বলো। রাত ভ্রুকুচকে বলল, কেন? যদি পেট কামড়ায়? তোকে রাক্ষসীর মতো খেতে দেখলেও কারোর লোভ জন্মাবে না।
উল্টো খাওয়ার শখই মিটে যাবে। আহি রাদের কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, যাক, অন্তত আজ সব মিষ্টি পিঠা আমার জন্যই বেঁচে যাক। লাবিব এসে বলল, আরে মিষ্টি দই তো নিলিই না, ওটা খাবি না? আচ্ছা এক কাজ করে তোকে ডুবিয়ে দেই দইয়ের হাঁড়িতে, সাঁতরে সাঁতরে খাবি। আহি চোখ ছোট করে লাবিবের দিকে তাকালো, এরপর মুখ ফুলিয়ে মুখে শনপাপড়ি পুড়ে দিল। যে যাই বলুক আজ সে খাবেই খাবে। মেলার একপাশে ভিড় জমিয়েছে মেহেন্দি আর্টিস্টরা। আহি আর পুষ্প দুই হাতে মেহেদি লাগিয়ে ধেই ধেই করে রাত আর লাবিবের কাছে গেল। রাত আহির হাতে মেহেদি দেখে বলল, বাহ, মনে হচ্ছে তোর হাতে অনবক্ষণিক যোগ কিলবিল করছে। আহি চোখ বড় বড় করে রাতের দিকে তাকিয়ে বলল, রাত, বেশি কথা বললে তোর মুখে লাগিয়ে দিব একদম। এদিকে পুষ্পের ফোন বাজছে, সে ঝুঁকে ব্যাগের দিকে তাকিয়ে আছে। লাবিব উঠে এসে পুষ্পের চুলগুলো কানের পিছনে গুজে দিয়ে বলল, আমি দেখছি। লাবিব পুষ্পের ব্যাগ থেকে ফোন বের করে তার কানের কাছে ধরল। ওপাশ থেকে কিছু কথা ভেসে এলো, লাবিব তা শুনল না। সে শুধু শুনল পুষ্প ফোনের ওপাশে থাকা ব্যক্তিটিকে তাদের ভার্সিটির ঠিকানা বলছে। এরপর পুষ্প কথা শেষ করে লাবিবকে বলল কল কেটে দিতে। লাবিব কল কেটে দিয়ে বলল। পুষ্প লাজুক হেসে বলল। লাবিব দেরি না করে খুব যত্নের সাথে পুষ্পের চুল বেঁধে দিতে লাগলো। তা দেখে রাত আর আহি অবাক হয়ে গেল। রাত বলল। লাবিব হেসে বলল, এখনো শুরু হয়নি, তবে আজ শুরু হবে। এরপর লাবিব কয়েক পা পিছিয়ে যেতেই তাদের ক্লাসের কয়েকটা ছেলে এসে লাবিবের সামনে কয়েকটা ফুলের চারা রেখে চলে গেল। পুষ্প হা করে লাবিবের দিকে তাকিয়ে আছে। এরপর লাবিব মেলার পাশে দাঁড়ানো একজন চাচার কাছ থেকে তার সব বেলুন কিনে এনে ক্যাম্পাসের মাঝখানে হাঁটু গেড়ে বসে বলল, ভালোবেসে ফেলেছি তোমাকে, যদি গ্রহণ করো তাহলে কাছে এসে হাতটি ধরো, তোমার মেহেদি রাঙা হাতটি, না হয় আজ আমায় ছুঁয়ে দিক।